So, Assalamu alaikum. Beloved student, how are you? I am well. I hope you are also well. That in my previous class, I started the rules of right from subverbs, and that's why today I am going to discuss the another special rules of right from subverbs. I think that you will give concentration on my lecture. In my previous class, I started some important grammatical rules. I am previewing you. আগের দিন তোমাদের শুরু করেছিলাম প্রথমে দেখো একটু আমি একটু রিপিট করতেছি আই এম রিপিটিং ইট হোয়াইলের নিয়মটা বলেছিলাম তোমাদের হোয়াইল মানে কি যখন আমি তোমাকে দেখো এগুলা রুলসগুলা শেষ করে তারপর আবার আমরা যে বাকি যে রুলসগুলো আছে এগুলো আমরা কিন্তু শেষ করতেছি দেখো হোয়াইল এর পর যদি কোনো একটি প্রিন্সিপাল ভার্ব থাকে তার সাথে কি করতে হয় আমি এটা বলেছিলাম আইএনজি যুক্ত করতে হয় এরপর পরের রুলসটা আমি থেকে স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে বলে দিয়েছিলাম হোয়াইল এর পর যদি কোনো একটা সাবজেক্ট থাকে সাবজেক্ট এর পর যদি থাকে তাহলে সেটা হবে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটি তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে রুলসটা দাঁড়াচ্ছে হোয়াইল এর পর যদি কোনো একটি প্রিন্সিপাল ভার্ব ডিরেক্ট পাই উইদাউট ফেসিং এনি সর্টস অফ সাবজেক্ট দেন প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি ওকে তাহলে এরপরে আমি আবার বলেছিলাম পরের রুলসটা কি হোয়াইল এর পর যখনই কোনো একটি সাবজেক্ট এর অবস্থান থাকবে তখন সেটি হবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি আবার তোমাদেরকে বলেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল রাখবে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব দ্যাটস মিন কি ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটি তারপরে মূল ভার্বের সাথে আইএনজি আমি এইটিও তোমাদেরকে বলেছিলাম দেখো সকল প্রকার সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রেই হবে ওয়াজ আর বাকি সব ক্ষেত্রে হবে ওয়ার দ্যাটস মিন কি তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট তারপরে দেখো আরেকটা রুলস তোমাদেরকে বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেমন তোমার বিং তারপর তোমার কি হ্যাভিং হ্যাঁ যদি এবং টু বি ভার্ব যদি থাকে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এই রুলসটাও তোমাকে আমাদেরকে বলেছিলাম বিভিন্ন বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে দেখবে কি এই যে রুলসগুলো আছে অবশ্যই কিন্তু এখান থেকে আসবে বা এসেছিল তাহলে এখন দেখো আরেকটা রুলস আমি বলেছিলাম সকল প্রকার মডাল ভার্ব তাহলে মডাল ভার্ব তো জানোই মডাল অক্সিলারি ভার্ব যখনই তোমাকে থাকবে তখনই সেটা হবে কি যেমন কিছু কিছু মডাল ভার্ব যেমন ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট উইং টু ইউজ টু ইজ গোয়িং টু অ্যাম গোয়িং টু আর গোয়িং টু এদের পরে সবসময় কি হয় আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যত কিছু হোক কিন্তু তোমাকে যে বক্সের মধ্যে যে দিবে বা তোমাকে গ্যাপ এর মধ্যে দিবে সেটা কিন্তু তোমাকে কিন্তু কি করবে এখানে ভার্বের পাস্ট ফর্মও দিতে পারে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও তোমাকে হ্যাঁ দিতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা কি বসাবো বলতো মূল ভার্বের বেস ফর্ম বসাবো তাহলে দেখো আমি কিন্তু রুলসগুলো একটু রিভাইজ দিচ্ছি তোমাদেরকে তারপর আমি বাকি রুলসগুলো আমি শেষ করতেছি তারপর আরেকটা আমি তোমাদেরকে বলেছিলাম সকল দেখো কিছু কিছু ফ্রেজ ওয়ার্ড আছে যেমন ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু এদের পরে যদি আবার কিন্তু কি থাকে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তার সাথে আমাদের কিন্তু কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে আমি কিন্তু এই রুলসটাও তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু দেখো এগুলার যে কোনো একটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আসে তারপরটাই দেখো আরেকটা বলেছিলাম সকল প্রকার প্রিপোজিশন সকল প্রকার অল প্রিপোজিশনের পর যদি কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে উক্ত প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় হিয়ার অনলি এক্সেপশন হিয়ার ইজ জাস্ট টু এর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আবার আরেকটু তোমাদেরকে বলেছিলাম একটু আগে বলেছি উইথ আ ভিউ টু এটার পরেও কিন্তু টু আছে কিন্তু এইটার পরে কিন্তু আবার আমরা আইএনজি যুক্ত করব কারণ এটা কিন্তু একটা ফ্রেজ ওয়ার্ড দ্যাটস মিন রিলেটেড টু তাহলে এখানে অবশ্যই যখন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু তখন পাবো তখন শুধুমাত্র তার সাথে আইএনজি যুক্ত করব কার সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে আর যখনই আমরা কিন্তু এই যে টুর পরে নর্মালি প্রেজেন্ট ফর্ম কখন বসাবো যখন সেটা হবে কোনো কিছু কাজ করার উদ্দেশ্যকে মিন করবে তখন সেটাকে আমরা কি বলবো ইনফিনিটিভ আকারে আমরা টু এর পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসাবো তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু রুলসগুলো
আশা করি তোমরা অবশ্যই পড়েছো, রিভিশন দিয়েছো। আজকে আবার আই এম স্টার্টিং দ্য আদার ইম্পর্টেন্ট রুলস অফ রাইট ফর্মস অফ ভার্বস। ওকে, তাহলে এখন দেখো পরবর্তী রুলসটা দেখো। একটি সম্পূর্ণ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, একটি অবজেক্ট থাকবে। ইট ইজ কল্ড আ কমপ্লিট সেন্টেন্স। যেহেতু এখানে একটি সম্পূর্ণ বাক্যে দেখো যদি আমরা কি পাই? দুইটি পিবি, দ্যাটস মিন কি প্রিন্সিপাল ভার্ব পাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বিভিন্ন বোর্ড কোশ্চেনে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে। তাহলে দেখো একটি সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে? দুইটি প্রিন্সিপাল ভার্ব। এখন একটা সেন্টেন্স শেষ হবে, কে নির্দেশ করবে? জাস্ট ফুল স্টপ ডিনোটস দ্য এন্ডিং অফ এ ফুল সেন্টেন্স। তাহলে কে নির্দেশ করে বলো তো? যখনই একটা ফুল স্টপ থাকবে তখন ভাববো কে বাক্যটা আমাদের শেষ। তাহলে যদি একটি সম্পূর্ণ বাক্যে, যারা তোমার খাতা কলম সামনে আছে লিখতে পারো, একটি সম্পূর্ণ বাক্যে যখন দুইটি প্রিন্সিপাল ভার্ব থাকবে তবে পরবর্তী যে প্রিন্সিপাল ভার্ব থাকবে বা মূল ভার্ব থাকবে, ওই মূল ভার্ব এর সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এখন দেখো আমি লিখতেছি আই স আ বয় প্লে ইন দ্য ফিল্ড। এখন দেখো সেটা হচ্ছে এরকম, আই স আ বয় প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এখন দেখো আই এখানে কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। স ইন্ডিকেটস পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আই স আ বয়, তাহলে আমি একজন বালককে দেখেছিলাম। এই দেখো এখানে প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এখন কি হচ্ছে? আমাদের কি হবে বলো তো? প্লে হবে না, আমাদের কি দিতে পারি? এই রুলস অনুযায়ী আমাদের কিন্তু কি হবে? প্লেইং। আবার ইনফিনিটিভ দিয়েও করা যায়। দেখো আই স আ বয় প্লেইং। এখন যেহেতু আমরা রুলসটা পড়তেছি কিসের বলো তো দেখি? এই দেখো দুইটি ভার্বকে নিয়ে। তাহলে এই দেখো আমি তোমাদেরকে ভার্ব বলতে কি বলছি? যখনই কোনো একটি ওয়ার্ড দ্বারা সম্পন্ন একটি কাজ হওয়াকে বা সংগঠিত হওয়াকে বোঝায়, তবেই ওই ওয়ার্ডকে আমরা বলবো কি? প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখো স, যদিও বা সেটি পাস্ট ফর্ম থাকুক, প্রেজেন্ট ফর্ম থাকুক আর ফিউচার ফর্ম থাকুক, এটা আমাদেরকে দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে কি? দুইটি প্রিন্সিপাল ভার্ব। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করলাম? দ্বিতীয় যে প্রিন্সিপাল ভার্ব আছে তার সাথে আমরা কি করলাম বলতো? আইএনজি যুক্ত করলাম। তাহলে এখন পরীক্ষার হলে শুধুমাত্র কি দিবা? অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 5 দিয়ে এ যদি বা বি নাম্বারে যদি থাকে শুধুমাত্র এখানে দিয়ে আমরা প্লেইং দিব। ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই রুলসটা বুঝতে পেরেছ। তাহলে এখন পরবর্তী রুলসটা একটু দেখো। সেটা হচ্ছে আসলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে রাইট ফর্মস অফ ভার্বস এর নিয়ম এটা তো আছেই বাক্যের, অর্থাৎ কি? সঠিক গঠন। এটা যেরকম রুলস থাকবে, আর এই রুলসগুলাই কার সাথে এখানে ইন্টার রিলেটেড থাকবে? একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, একটা হচ্ছে কানেক্টরস। আবার এটা কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জিং সেন্টেন্সের নিয়মের মধ্যেও কিন্তু এগুলা দেখা যায়। অর্থাৎ বলা যাবে না যে আসলেই এই রাইট ফর্ম ভার্বসের রুলসটা কি এটার জন্য প্রযোজ্য। ইট মে বি ইউজড ইন ভেরিয়াস পারপোজেস স্পেশালি ইন দ্য গ্রামাটিক্যালস আইটেম, স্পেশালি ইন দ্য কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড কানেক্টর অলসো হিয়ার। তাহলে এখন দেখো আমরা যখনই তোমাকে একটা কি পাবো? লেস্ট, এল ই, লেস্ট মানে কি বলো তো দেখি? নচেত, নতুবা বা না হলে, জাস্ট এরকম। তো নচেত বা নতুবা। তাহলে এখন দেখো পরীক্ষার হলে আবার কিছু কিছু বইয়ের ভিতরে আমরা কি দেখি জানো? সেটা হচ্ছে কি? পাছে বয় হয়। পাছে বয় হয় আসলে কি আমরা অনেকেই এটার বাংলা, যদিও বা বাংলা, কিন্তু আমরা এটার অর্থ অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। তাহলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সবসময়, লেটস ইন্ডিকেটস দ্য নেগেটিভ অ্যাসপেক্ট। সবসময় এই লেসটা হবে নাবোধক, নচেত। আর এইটার মধ্যে থেকে আর নতুন করে নট বা নো আমরা এখানে বসাতে পারবো না।
এটা যেহেতু এখানে ইট রিপ্রেজেন্টস নেগেটিভ অ্যাসপেক্ট হিয়ার, তাহলে যেহেতু এখানে নেগেটিভ, তাহলে আমরা নতুন করে আর নো অথবা নটটা আমরা এখানে বসাতে পারবো না। তাহলে দেখো এই রাইট ফর্মস অফ ভার্বসের এই নিয়মটার মধ্যে একটু খেয়াল রাখবা, যে সেন্টেন্সের মধ্যে কি থাকবে, একটা লেস থাকবে, লেস্ট এর পর আমাদের কি বসাইতে হবে, দেখো তো, সাবজেক্ট প্লাস শুড, শুড অবলিক MIGST, মাইট, যে কোনো একটি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। জাস্ট এরকম হচ্ছে, সাবজেক্ট এরপর শুড অথবা মাইট যে কোনো একটি, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন চলে আসো, শুড অবলিক মাইট, দে আর কল্ড মডাল অক্সিলারি, তাদেরকে কি বলা হয়, মডাল অক্সিলারি ভার্ব। এখন রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে কিভাবে তোমাকে প্রশ্নটা আসতে পারে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। দেখো, তাহলে তোমাকে দিবে শুধুমাত্র এখানে একটা ভার্ব দিবে। আমি একটা উদাহরণ লিখতেছি, দ্য স্টুডেন্টস মাস্ট বি, দেখো লেখাটা একটু দেখো, দ্য স্টুডেন্ট মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, ইন দেখো, the students must be careful in their studies, lest এখন দেখো, the students must be careful in their studies lest they dash fail in the exam। এখন দেখো বিষয়টা হচ্ছে এরকম, ধরো তো এই যে এখানে কি হচ্ছে, এখানে they fail in the exam, আসলে এখানে কি আমরা কি লেস্ট পাই নাই, যেহেতু আমরা এখানে কি দেখো লেস্ট পেয়েছি, তারপর আমরা সাবজেক্ট তারা দিবেই, পরীক্ষার হলে কি দিল, সরাসরি আমাদের প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিল। তাহলে আমাদের কি বাকি আছে, নতুন করে আমাদের কিন্তু কি করতে হবে, উই হ্যাভ টু অ্যাপ্লাই হিয়ার শুড অবলিক মাইট, এনিওয়ান, নট বোথ ওয়ার্ডস, ওকে। আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করব, আর আমরা একটু মাথায় রাখতে হবে এই মাইটটাকে চেঞ্জ করে বা মাইট এর পরিবর্তে আমরা কি দিতে পারি, শুড। আর তাহলে আমরা কি দিব, দেখো, দে শুড ফেল ইন দ্য এক্সাম। আচ্ছা, না হলে সে তারা কিন্তু কি পরীক্ষায় খারাপ করবে। আচ্ছা, তাহলে এখন দেখো বিষয়টা হচ্ছে কি, লেস্টের নিয়মটা আমরা পেলাম, তারপরে কি দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকলে, দ্বিতীয় যে প্রিন্সিপাল ভার্ব থাকলে তার সাথে আইনজিক যুক্ত করতে হয়। আজকে আমরা দুইটি রুলস পড়লাম। দেখো পরবর্তী রুলসটা আমরা যাই। দেখো পরীক্ষার হলে যদি আমরা কি পাই, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ মানে কি বলতো দেখি, সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে কি বলতো, সত্ত্বেও। তাহলে লিখে রাখো, ইনস্পাইট অফ এর পর যদি বি থাকে, লিখো ইনস্পাইট এর পর, ইনস্পাইট অফ এর পর শূন্য স্থানে যদি বি থাকে, তবে 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 বি এর সাথে আইএনজি যুক্ত করতে হয়। দেখো ইনস্পাইট অফ অরফান, দেখো কি দাঁড়াচ্ছে, ইনস্পাইট অফ, পেয়েছ? তাহলে যখন আমরা কিন্তু কি ইনস্পাইট অফ পাবো, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে যে বি আছে, এই বির সাথে আমরা কি করব বলতো দেখি, আইএনজি যুক্ত করব। তাহলে আমরা জানি কি, দেখো ইনস্পাইট অফ অথবা দেখো ডেসপাইট, ডেসপাইটের পরে কখনোই অফ বসে না। এই যে ইনস্পাইট অফ যে বসলো, এদের পরে কিন্তু কি হয়, এই যে বি, বি বলতে এখানে কি বোঝাচ্ছে, এম, ইজ, আর,
ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, তাদের সাথে এই যে বির সাথে আইন যুক্ত করলে কি হবে আমাদের বিই আইএনজি। আবার যদি তোমার কিন্তু কি হ্যাভিং, তুই কি থাকতো, টু হ্যাভ ভার্ব থাকতো, তাহলে কি হ্যাভিং হতো। আর আমরা জানি কি হ্যাভিং এর পর সবসময় যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে ইন স্পাইট অফ, তাহলে বি আছে, তাহলে আমরা কি দিতে পারি এখানে দেখো তো, ইন স্পাইট অফ বি অ্যান অরফান। এখন চলে আসো, অরফান মানেটা কি? অরফান মানে হচ্ছে আমার কি এতিম। যদি অরফান নেস থাকে তাহলে সেটা হবে আমাদের এতিম খানা। তাহলে যেহেতু ইন স্পাইট অফ, এই দেখো বি অ্যান অরফান কমা হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং মোরালিটি। তাহলে এখন দেখো আমাদের কি হচ্ছে এখানে বি, তাহলে বির সাথে আমরা নতুন করে কি করতে হবে আমাদের আইএনজি। তার মানে বি হইতে পারে কিন্তু কি বলতো এম, ইজ, আর যে কোনো একটি। তাহলে আমরা সরাসরি কি করলাম ইন স্পাইট অফ, তাহলে বির সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যায় আমাদের বিং, এরপরে যা থাকবে তাই, আর আমাদের কোনো এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই। কথাটা কি বুঝছো? সে কি হয়ে, ইনস্পাইট অফ বিং অ্যান অরফান, সে এতিম হয়েও সে কি করেছিল, কি সুগঠিত করেছিল, ডেভেলপড স্ট্রং মোরালিটি। মোরালিটি মানে কি নৈতিকতা, তার মানে কি খুব একটা ভালো নৈতিকতার অধিকারী সে হয়েছিল। আচ্ছা, তাহলে এখন দেখো পরবর্তী রুলসটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনো একটি সেন্টেন্সে যদি দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, তবে সেটি স্ট্রাকচারটা হবে পরবর্তী সেন্টেন্স সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স বা অবজেক্ট। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, এরপর তোমাকে একটা সাবজেক্ট তারা দিবে, এবং সাবজেক্টের পরেই যে পরীক্ষার হলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমাকে দিয়ে দিতে পারে, নয়তোবা পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে আমাদের করতে হবে কি, সেটা হচ্ছে এরকম, যখনই আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দুইটার যে কোনো একটি পাবো, তাহলে এরপরে হবে কি যে ব্র্যাকেটটা তোমাকে দিবে, এই ব্র্যাকেটে অবশ্যই তারা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা তোমাকে দিবে। তাহলে প্রেজেন্ট ফর্ম যদি দেয় তাহলে আমাদের কি প্রেজেন্ট ফর্ম রাখতে হবে? না, কখনোই আমরা রাখবো না। আমরা এখানে কি বসাবো? অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ক্লিয়ার? যেহেতু পাস্ট ফর্ম কিন্তু বর্তমান সময়কে নির্দেশ করবে। কি করবে এটা? ইট উইল ইন্ডিকেট দ্য প্রেজেন্ট ইনসিডেন্ট বা প্রেজেন্ট সিকোয়েন্স। তাহলে এখন চলে আসো, এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার অর্থ কি? দ্যাটস মিন কি এখনই সময় বা এখনই উপযুক্ত সময় বা জরুরি। তুমি নিস্তাগিদে লিখতে পারো যে ইট ইজ টাইম মানে কি জরুরি, আবার ইট ইজ হাই টাইম মানে কি বলতো অত্যন্ত জরুরি। আচ্ছা, তাহলে এখানে আরেকটা নিয়ম আছে, ইট হ্যাজ অ্যানাদার রুল অর অ্যানাদার স্ট্রাকচার। যখনই আমরা কিন্তু কি পাবো, যখন কি পেলাম একটা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপর যদি কোনো একটি সাবজেক্ট না থাকে, কি না থাকে, সাবজেক্ট যদি না থাকে, তবে সেটি আমাদের ইনফিনিটিভ, দ্যাটস মিন কি টু এর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েও আমরা এই বাক্যটাকে আমরা সঠিকভাবে রূপান্তর করতে পারি। বুঝতে পারছো এখন? তাহলে এখন একটু খেয়াল রাখো, সেটা হচ্ছে এরকম, it is high time we prepare our lesson for upcoming exam। এখন দেখো ইট ইজ হাই টাইম উই প্রিপেয়ার, তাহলে পরীক্ষার হলে দেখো এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিছে তারা, ব্র্যাকেটের মধ্যে দিছে তোমাকে দেখো প্রিপেয়ার। যেহেতু এখানে প্রিপেয়ার দিয়েছে তাহলে এখানে কি প্রস্তুত নেওয়া বা প্রস্তুতি নেওয়া। তাহলে এখন দেখো ইট ইজ হাই টাইম আছে, আমাদের কি পরে একটা সাবজেক্ট আছে। ক্লিয়ার? তাহলে এখন যদি সাবজেক্ট আমাদের রয়েছে, তাহলে
যেহেতু আমাদের পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে হবে বা এখনই সময় নেয়ার বা এখনই উপযুক্ত সময়, তাহলে আমরা শুধুমাত্র কি করব বলতো, ইনস্টিড অফ প্রিপেয়ার উই উইল অ্যাপ্লাই প্রিপেয়ার্ড অ্যাজ কারেক্ট অ্যান্সার। ওকে, এই এই হচ্ছে তোমাকে দেখো এই প্রিপেয়ার্ড। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে কি কখনোই রাইট ফ্রম ভার্বসের মধ্যে তোমরা সম্পূর্ণ বাক্যটা উঠাবে না, তাহলে শুধুমাত্র তোমাকে পরীক্ষার হলে প্রিপেয়ার্ড দেবে, ইডি যুক্ত করবে। আশা করি এই রুলসটা বুঝতেছো। আবার এখন দেখো, যদি এখন পরীক্ষার হলে ইট ইজ টাইম, এখন হাই টাইম দিল না, ইট ইজ টাইম, তোমার এখন শুধুমাত্র পরীক্ষার হলে দিল, তোমার সাবজেক্ট নাই, তাহলে প্রিপেয়ার্ড দিল, তাহলে অবশ্যই যেহেতু এখানে দেয়ার ইজ নো এনি সাবজেক্ট, ওকে, তাহলে এখানে কি কোনো সাবজেক্ট আছে? নাই। তাহলে আমাদের কি শুধুমাত্র এই প্রিপেয়ারটা যে ইডি যুক্ত করা রয়েছে, তাহলে সেটাকে আমরা এক্সক্লুড করে, সেটাকে আমরা ব্যানিশ করে, আমরা কার রুলসটা এখানে দিব কি বলতো, এই যে টু প্রিপেয়ার, এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এই রুলসটা দেখবে কি মানে আসেই, মানে কোনো না কোনো একটি, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্বস একই সূত্রে কিন্তু প্রায় রুলসগুলা গাথা। তাহলে অবশ্যই তোমার কিন্তু কি বুঝতে হবে, যদি এইটি এখানে পারা যায় তাহলে অবশ্যই ওইখানে একই রুলস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো পরবর্তী রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে বাক্যের শুরুতেই দেয়ার বসায় দিতে হয়। যেমন দেখো, তারা দিবেই, দেয়ার, বাক্যের শুরুতে যদি তুমি কি দেয়ার বসে বা তারা দিয়েই দেয়, তাহলে এটার যেহেতু কোনো সাবজেক্ট নাই, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে কিন্তু কি বলতো দেয়ারটা বসে। যখন বাক্যের শুরুতেই দেয়ার বসবে তখন আমরা এদের কি বলো, ইন্ট্রোডাক্টরি দেয়ার, আমরা কি ধরবো এটাকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেহেতু এখানে সূচনা সূচক বা সূচনামূলক যাই বলো না কেন, তাহলে সেটাকে এখন দেখো এই দেয়ারের অর্থটা কি হবে। দেয়ারের অর্থটা বোঝাবে এক্সিস্টেন্স, দ্যাটস মিন কি অস্তিত্ব, এক্সিস্টেন্স অর প্রেজেন্স। দেখো এখানে বাক্যের শুরুতে আমি বারবার করে বলতেছি, একটু বেসিকটা খেয়াল রাখো। যখনই তোমাদেরকে বাক্যের শুরুতে আমাদেরকে দেয়ার থাকবে, তাহলে দেয়ারের কোনো বাংলা অর্থ উচ্চারিত হবে না। দেয়ারের কোনো কি হবে না, বাংলা অর্থ উচ্চারিত হবে না। যে দেয়ার যে বাক্যের শুরুতে বসেছে এইটার কোনো মিনিং হবে না। তাহলে সেটা কিভাবে বুঝবো, সেটা এটা কি অর্থই বা হতে পারে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম অস্তিত্ব, দ্যাটস মিন কি এক্সিস্টেন্স, আমাদের কি অস্তিত্ব প্রকাশ করতেছে বা কোনো কিছুর অবস্থানকে মিন করতেছে। তারপরে দেখো প্রেজেন্স, দ্যাটস মিন কি উপস্থিতি, উপস্থিতিকে যদি নির্দেশ করে এই দুইটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারবো, এই ইন্ট্রোডাক্টরি বা বাক্যের শুরুতে দেয়ারটা বসাতে পারবো। এখন কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু দেয়ারটাকে বসাইতে পারি। আবার যদি এখানে বলি যে একটি এই টেবিলের উপরে, বা তোমাকে এখানে যদি বলি এই রুমের মধ্যে একটি ফ্যান আছে, তাহলে কিন্তু কি দেয়ার ইজ আ ফ্যান ইন দিস রুম। একটু খেয়াল রাখবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কি ভুল করে, দেয়ার ইজ আ ফ্যান ইন দিস রুম, এখানে কেন হলো? তাহলে এই দেয়ার বলতে যদি আমরা অ্যাডভার্ব হিসেবে দেয়ারটাকে অ্যাপ্লাই করি, তাহলে সেটাকে দেয়ার মানে কি বলতো, সেখানে, দেয়ার মানে কি সেখানে। কিন্তু যদি বলা হয় দেখো আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে উইথ মাই বজম ফ্রেন্ড, তাহলে দেখো এই যে গত দিনের কথা, আমি আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে ওইখানে গিয়েছিলাম, তাহলে এই যে দেয়ারটা যে আছে এখানে সেটাকে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা যাবে না। কেন? সেটা ওখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যখনই তুমি বাক্যের শুরুতে দেয়ারটা পাবা, তাহলে এই যে দেয়ার চেয়ে এর কিন্তু কি অর্নামেন্ট অফ এ সেন্টেন্স, তাহলে দেয়ার ইজ আ ফ্যান ইন দিস রুম,
তখন এখন আমরা যখন বাংলাটা ব্যবহার করতে যাব বা বাংলা অর্থটা যখন পরিষ্কার করতে যাব, তখন আমি বলি নাই সেখানে একটি রুম আছে, সেই রুমের মধ্যে একটি ফ্যান রয়েছে। আমরা কি কখনো বলি? না, কখনোই বলি না। তাহলে সেটা হচ্ছে কি, দেখো এই দ্যাটটা বাক্যের শুরুতে বসেছে, কিন্তু এখানে কোনো বাংলার অর্থের কোনো কিন্তু কি নাই, এটার কোনো বাংলা অর্থ এখানে কোনো প্রভাব পড়ে নাই বা প্রভাব ফেলে নাই এই সম্পূর্ণ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখন বিষয়টা একটু ক্লিয়ার করো। এখন পরীক্ষার হলে আমি কোন উদ্দেশ্যটাকে নিয়ে আমি এখানে কি করলাম বলো তো দেখি, এখানে ইজটাকে বসালাম। পরীক্ষার হলে কিন্তু কি দিবে না, এখানে অবশ্যই তোমাকে ইজ দিবে না, বা তোমাকে এখানে ওয়াজ দিবে না, বা ওয়ার দিবে না, বা আর দিবে না। তাহলে শুধুমাত্র তারা কনফিউজনে তোমাকে দিয়ে দিবে এখানে শুধুমাত্র আমরা একটা বি ভার্ব, সেটা আমরা কি বলতো, বি ভার্ব। তাহলে এখন দেখো আমি তোমাকে যে জন্যে এখানে নিয়ে আসলাম সেটা হচ্ছে এরকম ধরনের, যখনই কি পাবো আমরা বাক্যের শুরুতে, একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল রাখো তোমরা, যখনই তোমরা কিন্তু কি পাবা বাক্যের শুরুতে দেয়ার পাবা, তাহলে তুমি চলে যাবা কোথায় বলো তো, এই যে এখানে বিটাকে প্রথমে আমরা এখানে আর নক করব না, আমরা এই জায়গায় কাজটা না করে আমরা সরাসরি চলে যাব কোথায়, এই যে তোমাকে শূন্য স্থানের পর এই যে অংশটুকু আছে, এই যে গ্যাপের পরে যে অংশটুকু আছে, এই অংশটুকু থাকবে অবশ্যই একটি সাবজেক্ট। কি থাকবে এখানে? অবশ্যই একটি সাবজেক্টের অবস্থান থাকবে। তখন আরেকটু আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে, শুড বি কেয়ারফুল টু আইডেন্টিফাই দ্য পজিশন অফ সাবজেক্ট as singular or plural. If we find the singular subject, then verb will be applied singular, and if you find here the plural subject, then we will also apply here the plural verb according to the tense. Okay, আচ্ছা, তাহলে এখন বিষয়টা একটু খেয়াল করো, দেয়ারের পর যদি একটা বি থাকে আমরা কোথায় যাব বলতো, এই যে শূন্য স্থানের পরে আমাদের সাবজেক্টটি যদি সিঙ্গুলার নাম্বার থাকে, ভার্বটি হয়ে যাবে আমাদের সিঙ্গুলার। আর যদি সেটি কিন্তু কি হয় বলতো, সাবজেক্টটি প্লুরাল থাকে, তাহলে আমাদের ভার্বটিও হবে আমাদেরকে প্লুরাল। তাহলে আমি দেখো, আই এম গোয়িং টু express an example to you by the help of introductory there. তাহলে দেখো, there dash a tree in the forest. তাহলে এখন এখানে কি হবে, এই দেখো এখানে কি পেলাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার পেলাম, তারপরে এখানে কি পেলাম, বি পেলাম, এরপরে কি আছে দেখো একটা এ ট্রি। তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে, এ ট্রি, তাহলে এখানে তোমাকে বি ভার্ব দিয়েছে, তাহলে আমাদের কোথায় খেয়াল করতে হবে, এই দেখো জাস্ট আফটার ব্র্যাকেট, যেহেতু রাইট ফ্রম ভার্বটা তোমাকে ডিরেক্টলি ব্র্যাকেটে দিয়ে দিবে, তোমাকে এখানে যেহেতু আমাদের কাজটা করতে হবে, তাহলে আমরা কোথায় যাব, এটাকে দেখে আমাদের মেইন কাজটা হবে, আমাদের আওয়ার মেইন টাস্ক ইজ টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট। তাহলে এ ট্রি, তাহলে এই বাগানের মধ্যে বা তোমার কিন্তু কি আছে, বনের মধ্যে দেখো কি আছে, একটি গাছ আছে, তাহলে একটি গাছ, তাহলে এখানে দেয়ার আমরা ইজ, আর ওই সিকোয়েন্সটি যদি আমাদের প্যাসেজ তো থাকবে একটা সম্পূর্ণটাই তোমাকে একটা কি নিয়ে, একটা টপিক নিয়ে, আর ওই টপিকটা যদি আমাদের প্রেজেন্টকে নির্দেশ করে তাহলে আমরা দিব কি ইজ, আর যদি আমরা ওইটাকে পাস্ট টেন্সকে নির্দেশ করে তাহলে আমরা দিব কি এখানে শুধুমাত্র ওয়াজ। ক্লিয়ার? আচ্ছা, আর এখন দেখো দেখো দেয়ার, এই দেখো বি দিয়েছে, মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি,
অ্যাট প্রেজেন্ট। তাহলে এখন দেখো, এই দেখো আমরা বর্তমানে কিন্তু কি করতেছি, অনেক চ্যালেঞ্জ আমরা কি ফেস করতেছি, অনেক প্রতিকূলতা আমরা মুখোমুখি হচ্ছে আমাদের দেশের। তাহলে এখন দেখো, এই দেখো বাবারা একটু খেয়াল করো, মেনি প্রবলেমস। তাহলে এখন দেখো মেনি প্রবলেমস, একটি দুইটি সমস্যা না। তাহলে এখানে হইতে পারে করাপশন, হইতে পারে তোমার হ্যাঁ ম্যালনিউট্রিশন, টেরোরিজম, করোনা ভাইরাস অ্যান্ড সোন। তাহলে এখন দেখো, তাহলে কিন্তু দেখো মেনি প্রবলেমস। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমাদের এই যে শূন্যস্থান বা ব্র্যাকেটের পরের যে আমাদের সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হবে বলো তো, আমাদের ভার্বটি পরিবর্তন হবে। তাহলে এই দেখো মেনি প্রবলেমস, তাহলে কি ইট ইন্ডিকেটস দ্য প্লুরাল সাবজেক্ট, দেন উই উইল অলসো অ্যাপ্লাই হিয়ার দ্য প্লুরাল ভার্ব। তাহলে এখন দেখো আমরা কি বসাবো, আর যেহেতু আমাদের বর্তমানের কথা বলছে, তাহলে সেটা আমরা দিব আর। কেন, এই দেখো মেনি প্রবলেমসের কারণে। কথাটা কি আশা করি সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো অনেকগুলো তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্বসের রুলস তোমাদেরকে আসলে কি আমি দিয়েছি। আমি আস্তে আস্তে শেষ করে দেব। আর সম্ভবত আমার একটা ক্লাস আছে বুধবারে, তোমাদের সাথে একবারে রাইট ফ্রম ভার্বসের রুলসগুলো সম্পূর্ণটা শেষ করে ইনশাল্লাহ তারপরে প্র্যাকটিসে চলে যাবো। হ্যাঁ, সে পর্যন্ত ভালো থাকো সবাই শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।